নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার যথারীতি আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আহ, শেয়ার মার্কেট এখনো ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেইছে, কারণ যুদ্ধ এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানটায় আহ, একদম পুরোপুরি সংকট বলবো না বা আকালের মতো পরিস্থিতি না হলেও খানিকটা আহ, রান্নার গ্যাস নিয়ে বলুন বা জ্বালানি নিয়ে বলুন, একটা মানুষের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও সেটা পুরোপুরি যে মানে কি বলবো, আমি ভিত্তিহীনও বলছি না, আবার এটা যে প্রচন্ড ভয় পাওয়ার কারণ আছে সেরকমটাও নয়। ভারতের মতো একটা বড় দেশে 4-5 দিন বা এক সপ্তাহ রিজার্ভ থাকে না কখনো। এটুকু আপনাদের সহজ সরল সত্যিটা বুঝতে হবে। ওই কবি বলেছিলেন না, সত্যের লও সহজে। তো আপনারা এই সহজ সত্যিটাকে একটুখানি নেওয়ার চেষ্টা করুন। বাদ বাকি কোথায় কি হচ্ছে রাজনীতি, ওই এই সমস্ত কানটানগুলো একটুখানি বাদ দিয়ে দিন। একই রকম ভাবে আপনারা চোখটাতেও একটুখানি আমার মনে হয় কাপড় রাখুন। এই মার্কেটের পরিস্থিতিতে কি করবেন কি না করবেন, অনেকেই এটা নিয়ে কি বলবো বিহ্বল হয়ে পড়ছেন। কারো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, কারো সুগার বেড়ে যাচ্ছে। তো কি, কেন কেন এটা বাড়ছে এবং কেনই রক্তক্ষরণ, কবে কি হবে না হবে সেটা নিয়ে আগাম তো এই মুহূর্তেই বলা কতটা কি বলা যাবে আমি জানি না। আমার মনে হয় কেজি স্যার এটা সম্পর্কে আহ মানে মন্তব্য করার জন্য আদর্শ ব্যক্তি। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো আহ, কি বলবেন? যা চলছে তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথমেই আমি দাবি একটা করে দিই। প্রথমে হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু গ্যারান্টিড নয়, রিস্ক আছে মার্কেটের, এটা সবসময় মনে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে আগে কি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি অনুমান করি যে ভবিষ্যতে এরকম হবে, সেটাও কিন্তু ভুল। এবং আমি একটা জিনিস বলে রাখবো সবসময়, যে আপনারা প্রথমেই মনে রাখবেন, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের শরণাপন্ন হওয়া দরকার কেন, সেটা কিন্তু অনেকগুলো কারণ আছে। এবং সেটা কারণ আমি এই প্রোগ্রামেই একটু পরে জানাবো, যখন এই রজত যে প্রশ্নটা করলো সেটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে। তো রজত, দেখুন, এখন যা পরিস্থিতি আছে, এবার আমি পেছনে যাই। দেখুন, আমাদের কাছে কি আছে? ইতিহাস খালি আছে, তাছাড়া হুম। তো কিছু নেই। আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। এবার ইতিহাসে যদি দেখেন, বিনা যুদ্ধে বিনা যুদ্ধে 2008-9 কিন্তু মার্কেট 1 বছর ধরে পড়েছিল। হুম। 1 বছর ধরে হুম। পড়েছিল। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর হুম। পড়েই যাচ্ছে। মাঝে মাঝে উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে। ওটাই মার্কেটের নিয়ম। এবার এখন কি সেটা হবে কি হবে না, এটা বলার ক্ষমতা আমার নেই। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটে কিন্তু এরকম অনেক সময় গেছে যেখানে মার্কেটে, মানে সূচকের লেভেলে, নিফটি লেভেলে কোনো রিটার্নই আসেনি। 2008 থেকে 2014 এখানে কিন্তু অলমোস্ট জিরো রিটার্ন ছিল। হুম। এবার এখন যদি পরিস্থিতি যদি দেখেন, সেপ্টেম্বর 2024 থেকে এখনো পর্যন্ত 1.5 বছরের ওপর হয়ে গেছে। 1.5 বছর কি, হ্যাঁ, 1.5 বছর, হ্যাঁ, 1.5 বছরের ওপর হ্যাঁ, হয়ে 1.5 বছর গেছে। হয়। হুম। এখনো কিন্তু মার্কেট মাইনাস রিটার্নেই আছে, হুম। সেপ্টেম্বর 2024 পরিপ্রেক্ষিতে। এবং এই জিনিসটা, এটা কিন্তু আগেও হয়ে গেছে, হয়ে এসছে, এটা নয় যে হয়নি। কিন্তু তার ভবিষ্যতে কি হয়েছে সেটা সবসময় আমরা দেখতে পেয়েছি। ধৈর্য ধরে রাখলে কি হয়, ভবিষ্যতে দেখা যায় মার্কেটের রিটার্ন ঠিকঠাকই হয়ে যায়। লম্বা মেয়াদে মার্কেটের চক্রবৃদ্ধি রেট কিন্তু সেই একই আসে, 12, 13, 14, 15, যাই হোক, যেটাই সূচক দিন বা এটা দিন। তো এখানে মূল কথা হচ্ছে লম্বা মেয়াদ। দ্বিতীয় কথা হচ্ছে, মার্কেটে কি হচ্ছে, রোজ কি হচ্ছে আর হচ্ছে না, এটা নিয়ে আমরা যদি বিচলিত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনই বিনিয়োগ করতে পারবো না। তার হুম। একটাই কারণ হচ্ছে, বিনিয়োগ মানেই হচ্ছে লম্বা মেয়াদ। হুম। বিনিয়োগ আমি করলাম আর পরের দিন মার্কেট পড়লো, এ বাবা কি হবে, কেন করলাম, তাহলে আজকেই করতে পারতাম। তো অনেকবারই এটা বলেছি, টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইমিং দ্য মার্কেট। হুম। মার্কেটে কখন ঢুকবো এটা বলার ক্ষমতা আমাদের নেই। তাই জন্য সবচেয়ে ভালো হচ্ছে মার্কেটে থাকুন এবং শৃঙ্খলাবদ্ধভাবে থাকুন। এবার আমি বলতে চাই যে বিগত 2-3 মাস ধরে অনেকেই আমাকে ফোন করেন। হুম। এবার
তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বিভিন্ন রকম। এরকমও আছে যাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি হয়তো 10,000 টাকা বা মাসে 2,000 টাকা। আবার এরকমও আছে যারা 50 লাখ বা 60 লাখ বা 1 কোটি টাকাও করতে চায়। এবার দুই ক্যাটাগরি, দুই দিকেই আমি যদি দেখি, দু তিনটে জিনিস আমার খুব মানে মানে চোখে লাগে আর কি, মানে সোজা কথা বলতে গেলে। এক হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হয় আপনার বয়স কত, আপনি কি করেন, আপনার আয় কি, এগুলো কেন করি? কারণ আমাকে তো জানতে হবে আপনি কে। হুম। তারপর আমি জিজ্ঞেস করি আপনি কি আপনার রিস্ক প্রোফাইল করেছেন? সেটা 100% উত্তর হচ্ছে করেনি। হুম। আমি বললাম ঠিক আছে, করেননি, হুম। নো প্রবলেম। তো রিস্ক প্রোফাইলটাকে করুন। আপনি বিনিয়োগ করে দিয়েছেন অলরেডি, নো প্রবলেম, কিন্তু রিস্ক প্রোফাইলটা তো করুন। কেননা আমার দেখুন, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমরা তানস্বী হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। সেবির নিয়ম অনুসারে আমি, আমার প্রথম পদক্ষেপ হচ্ছে রিস্ক প্রোফাইলিং করা। রিস্ক ঠিক। প্রোফাইলিং ছাড়া আমি আন্তাবড়ি কথা বলতে পারি না। হুম। ঠিক আছে। এবার রিস্ক প্রোফাইলিং যখনই আমি বলি যে এই মিউচুয়াল ফান্ডের এই লিঙ্ক গুলো আছে, 5-6টা আমি পাঠিয়ে দিই, যে কোনো দুটো করে আমাকে পাঠান, হুম। তখনই আর কোনো উত্তর নেই। হুম। লোকে বলে আমি রিস্ক নিতে পারবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পারবেন, কিন্তু আমার জানার দরকার রিস্ক প্রোফাইলটা। কেননা এটা কিন্তু একটা খুব পুরনো একটা, এটা একটা সিস্টেম যেটা বোঝা যায় আপনার মনোবৃত্তিটা কি, ঠিক। রিস্ক, রিস্কের অনুযায়ী। ঠিক আছে। এবার সেটাও করবেন না। এবার আরেকটা জিনিস আমি দেখি, তো এক হচ্ছে যে প্রথমে রিস্ক প্রোফাইল করতে অনীহা, হুম। কি দরকার রিস্ক প্রোফাইলে। এবার দ্বিতীয় জিনিস আমি লক্ষ্য করি হচ্ছে, আমি মার্কেটে না, আমি আমার 15% রিটার্ন আসবে তো। এবার এটার উত্তর আমি কি দেবো? যদি সত্যি কথা আমাকে বলতে হয়, আমি, আমার হুম। একমাত্র উত্তর হচ্ছে আমি কি করে আমি বলবো? জানি না। আমি হ্যাঁ জানি না আমি স্যার। জানি না, সোজা কথা। কিন্তু এই ডেটা আপনার সাথে দিতে পারি যে মার্কেটে ওপর নিচ হয় এবং লম্বা মেয়াদে থাকলে এত, আপনি দেখ, এত পেয়েছি আমরা হুম। আগে। কিন্তু তাই বলে যে আগেও পাবো সেটার কোনো গ্যারান্টি নেই, এটা আমরা হুম। সবাই জানি। এবার যখন ওটা বলি, তখনই মানে প্রশ্নগুলো এরকম হয় যে তাহলে কি আমি মিড ক্যাপে করব না স্মল ক্যাপে করব, ওগুলো তো রিটার্ন বেশি। হুম। তা আমি বললাম দাদা আপনি কোথায় করেছেন এখন পর্যন্ত বিনিয়োগ, দাদা বা দিদি যাই হোক। তো বলে আমি কিছু মিউচুয়াল ফান্ডে করেছি, 1-2 বার শেয়ারে করেছিলাম, তারপর হুম। লস খেয়ে আমি বেরিয়ে এসেছি, আর এফডি আছে। তাই বললাম আপনার কি দরকারটা কি আগে? আপনি যে বিনিয়োগ করবেন, টাকাটা যে পুঁজি করছেন, সেটার দরকারটা কি? আপনি কি ভবিষ্যতের জন্য পুঁজি বানাচ্ছেন, না এখন আপনার বয়স এমন হয়ে গেছে ওই পুঁজি থেকে আপনার মাসিক আয় হচ্ছে, হুম। কোনটা? সেই অনুযায়ী আমি উত্তর দিতে পারবো না। তা হুম। না হলে তো আমি উত্তর দিতেই পারবো না, হুম। তাই না? তো এবার সমস্যাটা হচ্ছে যে ওই সময় ডিসকাশনটা একটু অন্যদিকে চলে যায়, যে লোকে ইতস্তত করে যে এইসবের কি দরকার। এবার সমস্যাটা হচ্ছে এগুলো না জানলে আমি কি বলবো, এরপর তো হুম। আমার কিছু বলার নেই। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, লোকে পোর্টফোলিও পাঠান, ফাইন, নো প্রবলেম, পাঠান। দেখে আমি আমার ভিউ পয়েন্টটা বলতে পারি, আমি কোনোদিন হুম। বলবো না যে এটা ভালো খারাপ। আমার ভিউ পয়েন্ট দুটো জিনিস হয়। এক হচ্ছে এই পোর্টফোলিওতে আপনার অ্যাসেট অ্যালোকেশন নিড, মানে অবধারিত 100% ইকুইটি। ঠিক আছে। এবার অ্যাসেট অ্যালোকেশন, যেটা যেটা অ্যাসেট অ্যালোকেশন কেন এত মানে তাৎপর্যপূর্ণ, কেননা ডেট, ইকুইটি, গোল্ড, তিনটে আলাদা আলাদা জিনিস। হুম। এরকম সময় হয়েছে বিগত 1 বছরে এফডির চেয়ে কম রিটার্ন মার্কেট দিয়েছে। একদম। একদম। তো আপনার যদি অ্যাসেট পুরোটাই ইকুইটিতে থাকতো, আপনি ভাবতেন এই বাবা এফডি করলেই ভালো হতো। হুম। তার চেয়ে বেটার নয় যে আপনি, যেটা আপনার ফর্মুলা রিস্ক প্রোফাইল অনুযায়ী, এতখানি ডেট, এতখানি ইকুইটি, এতখানি সোনা, এটা আমি রেখে দিলাম, বা এটা এরকম ভাবে এসআইপি করছি, এই পদ্ধতিতেই আমি চলবো। হুম। কেননা আপনার মনের চাপটা যেটা সৃষ্টি হবে মার্কেট ওপর নিচ, সেটা হচ্ছে আপনার রিস্ক প্রোফাইল। আর মনের চাপের থেকে কি হয়, আপনার পোর্টফোলিওর ওপর চাপ সৃষ্টি হয়। তখন আপনি ঠিক। ভাবেন আচ্ছা এটাতেও করি, ওটাতেও করি, এখান থেকে বেরিয়ে যাই, এটাকে লস হয়েছে, লস আরো বেশি হবে, বেচে দিয়ে বেরিয়ে যাই। এই হুম। করে কি হয়, এটা আমরা মিউচুয়াল ফান্ড যারা চালান, মানে যে কোম্পানিরা, মানে যাদের মিউচুয়াল ফান্ড আমরা বিক্রি করি, আমরা হুম। ডিস্ট্রিবিউটর,
তাদের সাথে যখন আমাদের ডিসকাশন হয়, মানে মাঝে মাঝে ডিসকাশন হয়ে থাকে, তারা নিজেরাই বলেন যে আমাদের ইন্টারনাল রিসার্চ দেখাচ্ছে যে হুম। যারা ডাইরেক্ট ফান্ড করে তারা হুম। কিন্তু রিটার্ন কম পায় যারা রেগুলার ফান্ড করে তার চেয়ে। তো আচ্ছা। আমরা বলি কি করে, রেগুলার ফান্ডে তো আপনার এক্সপেন্স রেশিও বেশি। হুম। বলে একমাত্র কারণ হচ্ছে ডাইরেক্ট ফান্ডে নিজেরাই ডিসিশন নেন। আজকাল মোবাইল অ্যাপে সবকিছু সম্ভব। তাই জন্য কি হয়, সকালে উঠে দেখলো যে পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে, বিক্রি করে দিল। হুম। তারপর দেখলো যে আচ্ছা এটা বাড়ছে, তখন এটা কিনে নিল। তারপর দেখলো 3 মাস পরে ওটাও পড়ছে, তখন ওটা বিক্রি করে দিল তখন। এবং এটা আমাদের কথা নয়, এটা কিন্তু মিউচুয়াল ফান্ড যারা যারা মিউচুয়াল ফান্ডের কর্মচারী তাদের কথা। মানে তারা তো এত লোককে দেখছে, ঠিক আছে? তো এটার মানে কি হলো, এটার মানে হচ্ছে আপনার মনোবৃত্তি আর আপনার বিনিয়োগ দুটোর মধ্যে একটা খুব লম্বা থাকা দরকার, মানে একটা ডিস্টেন্স থাকা দরকার। ঠিক। মানে আপনি এই ঘরে তো বিনিয়োগ আপনার ওই বাড়িতে, মানে এরকম আর কি থাকা দরকার। এবার এটা কিন্তু আপনি যখন নিজে করছেন কি হয়, এবার আপনি কিন্তু সব রিসার্চ করেছেন। আমি বলছি না যে আপনি নিজে করতে পারেন না, নিশ্চয়ই পারেন, আমি কোনোদিন বলবো না। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার যখন মনে দ্বিধা হয়, যখন দ্বন্দ্ব হয়, তখন হুটহাট করে যে আপনি নিয়ে নেন ডিসিশন, সেটার কিন্তু রেসপন্সিবিলিটি আপনার। হুম। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আমাদের জীবিকা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্টটা ঠিক পথে দেওয়া। হুম। যদি আমার রেপুটেশন, মানে আমাকে লোকে মার্কেট বলে আরে এ তো ভুলভাল জিনিস বলে, এর সাথে করেছি একদম ভুলভাল, তাহলে হুম। কি আমার ব্যবসা কোনোদিন বাড়বে? বাড়বে না। না। তাই জন্য আমরা খুব কেয়ারফুল থাকি যে যখন আমরা বলি যে এটা ভবিষ্যতে কি হতে পারে, আপনাকে বুঝে আপনার বিনিয়োগ করি, মানে সাজেস্ট করি। ডিসিশন আপনার, ইনভেস্টর ডিসিশন ইজ ফাইনাল সেবি অনুযায়ী, ঠিক আছে? কিন্তু আপনার মনোবৃত্তি বুঝেই কিন্তু আমরা একটা পোর্টফোলিও সাজেস্ট করি যে এইরকম ভাবে ইকুইটি, ডেট, গোল্ড, ইকুইটির মধ্যে কি নেবেন, ডেটের মধ্যে কি নিলে ভালো হবে, ওরকম আর কি। এই পরিপ্রেক্ষিতে অনেকেই বলেন আচ্ছা তাহলে তো ডেটে, ডেট মানে তো রিটার্ন কম। আমি বারবার বলি ওই লাস্ট 1 বছর দেখুন, আপনার ডেটের চেয়ে তো ইকুইটি রিটার্ন কম, তখন কি হুম। করবেন? হুম। আগেও হুম। একটা এপিসোডে আমরা দেখিয়েছি না, আপনার কনজারভেটিভ, মডারেট আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে পার্থক্য কত। আপনার মনের শান্তি আর রিটার্ন, ওইটার ব্যালেন্স আপনাকে ভাবতে হবে। স্যার, যতদূর আমার মনে আছে আমরা সেই এপিসোডটাই দেখিয়েছিলাম যে গত 5 বছরে, গত আহ, 10 বছরে 10 বছরে ডেট এবং মানে আই মিন কনজারভেটিভ এবং মডারেট, মডারেট অ্যাগ্রেসিভ ইয়ের তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়েছে। ইনফ্যাক্ট হ্যাঁ, ডেট 5 বছর, 10 বছরের মধ্যে 5 বছর। ইনফ্যাক্ট যদি এটা দেখা যায় যে ডেট ফান্ড গুলো ইকুইটি ফান্ডের থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। এই যে বিগত এবার ব্যাপার হিস্ট্রি হচ্ছে বলছে, যে এটা আমরা বলছি না, এটা ডেটা বলছে। হ্যাঁ, correct। তো মার্কেট এরকমই। তাই জন্য তো মার্কেটে যারা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার তারা কি বলেন, stick to risk profile, stick to asset allocation, and stick একদম। to your rules। আর কিচ্ছু বলে না। আপনি কারোর কথা শুনবেন, যে কোনো ফান্ড ম্যানেজারের ভিডিও দেখবেন, সবাই ওই একটাই কথা বলে, আপনার অ্যাসেট অ্যালোকেশন ঠিক করুন আগে, হুম। তারপর বিনিয়োগ করুন। হুম। আর বিনিয়োগ যদি করতে হয় তো যে নিয়ম পালন করছেন ওইটা করে যান, ব্যাস। আর কিছু বলে না কিন্তু এরা। ওদের কাজ হচ্ছে কোন শেয়ারটা পড়বে, কোনটাকে বিক্রি করব, কোনটাকে কিনবো, তা ওটা হচ্ছে ওদের কাজ। আমাদের হুম। কাজ কিন্তু ওটা নয়। একদম। এটা আমাদের মনে রাখতে হবে। তাই জন্য আমি সবসময় বলি, আপনি আপনি যদি দেখুন, বিনিয়োগ করলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পড়াশোনার মতো বা রান্না করার মতো। ঠিক। রান্নায় আগে তেলটা গরম করে ধোয়া না হলে আপনি হুম। যদি ওর মধ্যে দিয়ে দেন, তাহলে তো রান্নাটা ঠিক এটা হবে না, না? তাই না? কাঁচা তেলের গন্ধ বেরোবে। কাঁচা তেলের গন্ধ বেরোবে। এর নিয়ম আছে তো, যে আমি কাঁচা তেলে, তাই জন্য ওই যে রাস্তার ফুটপাতের যে খাবারগুলো ওটায় বদহজম হয় কেন? কেননা ওরা তেলটা দিয়েই ওর মধ্যে দিয়ে দেয় ধোঁয়া বেরোনোর আগে। তো এবার সেই একইভাবে বিনিয়োগের ব্যাপার, আপনি যদি ঠিক করে প্রিপারেশন না নিয়ে করেন, তাহলে কিছুই হবে না, আপনার মনের অশান্তি হবে, কিচ্ছু হবে না। তাই আমি সবসময় বলবো, মার্কেট ওপর যাক নিচ যাক, যুদ্ধ ছাড়াও মার্কেট 1 বছর নিচে পড়েছে 2008 নয়, মনে রাখবেন 1 বছর ধরে মার্কেট হুম। পড়েছে, ঠিক আছে? আমরা কিন্তু এই যে এই যুদ্ধের জন্য যে মার্কেট পড়ছে, এটা কত, 1 মাসও হয়নি, 2 সপ্তাহ হয়েছে। হ্যাঁ।
মার্চ দু মাসের সপ্তাহে। গোড়া থেকে আর পড়তে শুরু এখন করবে। মার্কেট 24,000 23,000 এরকম এসছে, তো মার্কেট তো 21,400 মে 2024 ছিল, হুম 21,700 ছিল এপ্রিল এপ্রিল আর ফেব্রুয়ারি 2025। এখনো তো ওই লেভেলে আসেনি, আরো 2,000 পয়েন্ট যেতে হবে। হুম তা এখনই যদি লোকজন এরকম করে, মানে সবাই এরকম করেন, তাহলে তো তখন কি করবেন? মার্কেট ছেড়েই পালিয়ে যাবে সবাই, তাই না? হুম। ওটা উচিত নয়। এবং মনে রাখবেন যে মার্কেট কিন্তু সবসময় একইভাবে নিচের দিকেও যায় না, আবার উপর দিকেও যায় না, কোনোদিন ওটা ঠিক হয় না। ঠিক। তাহলে মানে অনেকেই এটা প্রশ্ন করছেন স্যার, যে এখন এই যে ক্রমাগত পড়ে যাচ্ছে, এখন কি করব আমরা? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, এটা ডেটা বলছে যে অনেকে এই সময়টা এসআইপি বন্ধ করে দিচ্ছে। সেটা কতটা বড় ভুল? দেখুন, এসআইপি, আপনার এসআইপি কেন করেছেন? আপনার প্রতি মাসে আপনার আয় থেকে এত নির্ধারিত রকম আপনি কাটিয়ে দিচ্ছেন হুম ইনভেস্টমেন্টে, ঠিক আছে? এবার ওইটা আপনি হঠাৎ বন্ধ করে কি করছেন? ওই টাকাটা কোথায় দিচ্ছেন? হুম। মানলাম আপনি বন্ধ করেছেন, সে টাকাটা কোথায় রাখছেন? সেটা কোথাও আমার রাখছে না, প্রথম। কিন্তু সব খরচ করে ফেলছে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওটাই হচ্ছে প্রবলেম। আপনি ভাবছেন আমি এটা ধরে রাখছি। ধরে যদি রাখতে হয়, তাহলে একটাই উপায়, আপনি একটা ডেট ফান্ডে দিয়ে দিন, হুম একটা মানি মার্কেট ফান্ডে দিয়ে দিন, ওখানে ধরে রাখুন, বা এফডি তে দিয়ে দিন, কোথাও তো দিন। কিন্তু আমি বলবো এসআইপি যদি করেন, কোনোদিন বন্ধ করবেন না, কেননা যখন মার্কেট নিম্নগামী তখন আপনার এসআইপি তে অ্যাভারেজিং হয়। এক্স্যাক্টলি। কম আর দামে অনেক যখন বেশি জিনিস মার্কেট কেনা যায়, ঊর্ধ্বগামী, ভালো জিনিস আমরা কেনা যায়। সবসময় ভাবি ঊর্ধ্বগামী মার্কেটে উঠতেই থাকবে। হুম। মনে রাখবেন, কোনোদিন সেটা হয় না। না, যে প্লেনটা উপরে ওড়ে ডেস্টিনেশনে গিয়ে প্লেনটা নিচেও নামে, ব্যাপারটা আপনাকে মৃগেন্দ্র বুঝতে হবে। আগের এপিসোডে একবার বলেছিল না, আমার যে হুম ফেলো ডাইরেক্টর হুম মৃগেন্দ্র বলেছিল যে মার্কেটের নিয়মই হচ্ছে ওপর নিচ। হুম। মার্কেট যদি নির্ধারিত, সবাই জানতো মার্কেট আজকে আমি বিনিয়োগ করলাম, 1 বছর পর ওখানেই পৌঁছাবো, তাহলে তো আর হুম। মার্কেটের কোনো দরকারই ছিল না, দরকার ছিল না, সেটাই। তাই না? সবাই এক্সপার্ট হয়ে তাহলে যেত কেন। না না, এক্সপার্টের ব্যাপার না, তাহলে তো এটা এফডির মতো হয়ে যেত, হ্যাঁ, সেটাই। তাই না? তো এবার ব্যাপার হচ্ছে যে আপনার এসআইপি থাকলে এসআইপিটা কন্টিনিউ করুন, এসআইপি বন্ধ করছেন কেন? আপনার যদি মনে হয় মার্কেট যখন উপরে যাচ্ছে আমি এসআইপি করব, তাহলে কি আপনারই ওটা লস হবে? তার কারণ হচ্ছে আপনি বেশি দামে ইউনিট গুলো কিনছেন তখন। হুম হুম হুম, ঠিক। আর যখন মার্কেট পড়ে গেছে, সেই একই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কিন্তু কমে যায়। আপনি হ্যাঁ, সম পরিমাণ টাকা খরচ করে অনেক বেশি ইউনিট কিনতে পারেন, ব্যাস। যেটা ভবিষ্যতে যখন আপনার টাকাটা প্রয়োজন হবে, যখন আপনার নির্ধারিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন, তখন সেই টাকাটা যখন মিউচুয়াল ফান্ড থেকে আপনি অ্যাকোয়ার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি খরচ করার জন্য নিয়ে আসবেন, তখন কিন্তু অনেক বেশি টাকা আপনি তৈরি করতে পারবেন, আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে। একটা জিনিস মানে আমি বলতে চাইবো স্যারের অনুমতি নিয়েই, যে দেখুন, রোজগার আর মানে টাকা জমানো আর ওয়েলথ ক্রিয়েশন দুটো ভিন্ন মানে প্রকৃতি। আপনার যদি টাকা জমাতে হয়, তাহলে বাড়িতে লক্ষ্মীর ভান্ডারও আপনি জমাতে পারেন, কোনো অসুবিধা নেই। লক্ষ্মীর ভান্ডারটা আমি, আপনারা অন্য কোনো সেন্সে নেবেন না। আমি বলতে চাইছি যে, যে ঘট যেগুলো মা দিদিমারা দীর্ঘদিন ধরে মাটির যে একটা ঘট পাওয়া যায়, সেটাকে লক্ষ্মীর ভান্ডারই বলে। তো সেটার মধ্যে আপনারা জমাতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, যদি, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট, এবং সেখান থেকেই ওয়েলথ ক্রিয়েশনটা হবে। জমানো টাকা কোনোদিন, আপনার জমানো টাকাটা ধুলো হয়ে যাবে দুদিন পরে, সেটার কোনো মূল্য থাকবে না। তো এটা ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপর। স্যার, আপনি, ওভার টু ইউ। হ্যাঁ, তো খুব সহজ জিনিস। আপনারা, সঞ্চয় আর সম্পদ আলাদা হুম। জিনিস। আপনি একদম। সঞ্চয় করে সম্পদ বানাবেন, কিন্তু হুম। সঞ্চয় করা মানে যে সম্পদ হলো তা নয়, না। তাই না? তো আপনাকে ভেবে চিন্তে করতে হবে। এবার ঠিক। অনেকেই বলে আমি তো 3টে ফ্ল্যাট কিনেছি। হুম কিনেছেন, ওটাও আপনার সম্পদ। সমস্যাটা কি? যখন আপনার ক্যাশ টাকা দরকার, তখন হুম। ফ্ল্যাটটা কি সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবেন? সে পারবেন তো না। পারেই না। তো এবার সমস্যা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, ওখানেও মানে প্রবলেম। অনেকের সম্পদ হচ্ছে রিয়েল এস্টেটে। হুম। রিয়েল এস্টেট কিন্তু ইলিকুইড, অত হ্যাঁ। তাড়াতাড়ি বেচা যায় না। না। তো এবার সব যদি সম্পদ আপনার রিয়েল এস্টেটে থাকে, যেটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের একটা খুব বড় সমস্যা, 90% ওয়েলথ ইজ ইন 90% রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। এবার তো ওটাই কি হয়, আমি অ্যাসেট রিচ, আমার কাছে অনেক সম্পদ, কিন্তু আমার নগদ টাকা নেই। নেই। দরকারের সময় আমার কাছে কিচ্ছু নেই হাতে, তখন আমাকে বিক্রি করতে হবে। তখন আমি লোন নিচ্ছি। হ্যাঁ। এই হচ্ছে সমস্যা। তাই জন্য অ্যাসেট অ্যালোকেশন সব জায়গায় প্রযোজ্য। হুম সেটা আপনি মিউচুয়াল ফান্ড বলুন, অথবা এই রিয়েল এস্টেট বনাম, শেয়ার বনাম, এফডি বনাম, ইয়ে বলুন, সবকিছুতে একটু, এটা আমাদের খাবারের মতো। আমরা তো হুম তেতো শুক্তো
একটু ডাল ভাজা, তারপর একটা তরকারি হলো, তারপর মাছ, মাছের ঝোল, তাই না? এরকম ভাবে তো খাই, একটা নিয়ম আছে তো হ্যাঁ। খাওয়ার। যদি আগেই আগেই মাছটা খাই আর লাস্টে শুক্তো খাই, ওটা হুম। কি হয় নাকি? ওরকম ভাবে হয় না তো, তাই না? সবেরই নিয়ম আছে। পুরো পুরোটা আপনি শুক্তো দিয়েও খেতে পারবেন না, আর পুরোটা মাছের ঝোল দিয়ে খাওয়া যাবে, কিন্তু মানে ঠিক হয় না আর কি, মানে একটা ব্যালেন্সড মিল যেটাকে বলে সেটা হয় না। যে একই ব্যাপার, ইনভেস্টমেন্টও একই ব্যাপার। তো স্যারের কথা ধরেই আমরা এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেটাই আমি বলতে চাইবো যে যেরকমটা কৌশিক স্যার বললেন যে খাবারেরও একটা পরিমাপ আছে, একটা পদ্ধতি আছে, আপনি কিভাবে খাচ্ছেন তার উপরে। এখন যে সিস্টেম, মানে এখন যে সময়টা চলছে, বেশিরভাগ মানুষ কি করছে জানেন? ওই যে মিষ্টিটা, যেটা রসগোল্লা যেটা খাবে না, তার যে রসটা আছে সেটা দিয়ে ভাত মেখে খাচ্ছে। সমস্যা এই জায়গাটাতে, মাছ ফাছ সব বাটির বাইরে গড়াগড়ি খাচ্ছে। ব্যাপার হচ্ছে তারা এটা বুঝতেই পারছেন না, এই সিচুয়েশনটা, এই যে পরিস্থিতিটা যখন মার্কেট ডাউন রয়েছে, সেটা যদি আপনি উপযুক্ত সদ্ব্যবহার করেন, তাহলে আপনার ওয়েলথটা দ্রুত ক্রিয়েট হবে। হ্যাঁ, একটাই খালি নিয়ম, যেটা আমরা প্রথম এপিসোড থেকে, আজকে স্যার প্রায় 1 বছর হতে চললো, আমরা এপ্রিল মাসে শুরু করেছিলাম, আজকে মার্চের মাঝামাঝি ধরুন, আর আর 4-5টা এপিসোড মানে আমরা 1 বছর পূর্ণ করে ফেলবো। আমরা প্রথম এপিসোড থেকেই বলছি, এবং আজকে ধরুন প্রায় 50টা এপিসোডের কাছাকাছি হয়ে গেছে। আমরা আজকের এপিসোডেও সেই একই কথা বলছি, আপনাকে দীর্ঘমেয়াদী হতে হবে, আপনাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, তবেই আপনি ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, আপনার লাভ হবে। হবে বলা যায় এই কারণেই যে কিছু বেসিক রুল আছে, কিছু বেসিক ডেটা আছে, যেটা দেখে বলা যায় যে এত বছর মোটামুটি রাখলে আপনার লস হওয়ার চান্সেস আর নেই, মোটামুটি শূন্যর সমান। ফলে আপনি যত দীর্ঘমেয়াদী হতে পারেন, যত শৃঙ্খলাবদ্ধ হতে পারেন, আপনার সম্পদ তৈরি হওয়ার সম্ভাবনা তত দ্রুত গতিতে বাড়বে। তো ফলে রসগোল্লার রস দিয়ে আপনারা ভাত মেখে খাবেন না দয়া করে। মাছ মাংস আছে, শুক্তো আছে, গরমকাল আসছে, নিমপাতা খান, করলা খান, আর চোখ কান বন্ধ রাখুন, আরামসে বিনিয়োগ করুন, কোনো সমস্যা হবে না। মিউচুয়াল ফান্ডের টাকা কোনোদিন মার যায় না, মনে রাখবেন এটা চিট ফান্ড নয়। বিভিন্ন জায়গায় কয়েকজন মিলে একটা, চলো একটা ব্যাংক করে ফেলি, ওই রকম ধরনের জিনিস নয় এটা, যেখানে অনেক সাধারণ মানুষ টাকা রেখে তাদের অনেক জমা পুঁজি তাদের মানে বিনষ্ট হয়েছে, আহ, চুরি গেছে, খোয়া গেছে, এরকম হয়েছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এটা সম্পূর্ণ সরকারি নজরে মধ্যে থেকে হয়। অ্যামফি আছে, সেবি আছে, শেয়ার মার্কেট নিজে আছে। তো ফলে এই জিনিসগুলো কিন্তু, মানে আপনার টাকা কোনোদিন মার যাওয়ার সম্ভাবনা নেই, যদি না আপনি নিজে বেশি পাকামি করেন। তো আমি মার্জনা করবেন, আমি পাকামি শব্দটা ব্যবহার করলাম। আদপে অনেক বিনিয়োগকারী ঠিক সেটাই করেন, পাকামি। তো আপনারা পাকামি করবেন না, বিনিয়োগে থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন, আপনাদের লাভ হবে। আপাতত এই বলেই আমরা আজকের পর্ব শেষ করছি, আগামী পর্বে আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।